শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি ইন্টারপোলের। তাকে ফেরত না দিলে তা হবে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন, জানালেন আইন উপদেষ্টা। খালেদা জিয়ার কয়েকদিনের স্বাস্থ্য রিপোর্ট পর্যালোচনা করলেন চিকিৎসকরা। লন্ডন ক্লিনিককে ওয়ান স্টপ সার্ভিস হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত। গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে জুলাই সনদে স্বাক্ষর করবে রাজনৈতিক দলগুলো, জার্মানির চ্যান্সেলরকে জানালেন প্রধান উপদেষ্টা। এবার শেখ হাসিনার ভাগ্নি টিগলিব সিদ্দিককে ব্রিটিশ পার্লামেন্ট থেকে অপসারণের দাবি, লন্ডনে মানবাধিকার সংগঠনের মানববন্ধন। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে। ভারতকে দেয়া চিঠির প্রেক্ষিতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না দিলে তা প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে বলেও মন্তব্য করেন তিনি। আইন উপদেষ্টা বলেন, 25টি জেলায় 2500 গায়েবী মামলা চিহ্নিত করেছে সরকার। আগামী এক সপ্তাহের মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হবে। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। জুলাই আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেন স্বৈরশাসক শেখ হাসিনা। দেশের ছাত্র জনতার উপর নির্বিচার হত্যাযজ্ঞের দায়ে শতাধিক মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফকালে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, ভারতকে দেয়া চিঠির প্রেক্ষিতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না দিলে তা হবে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন। এটা আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে, তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নিব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরো কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। এই বিচার কাজের সাথে নির্বাচনের কোনো বিরোধ নাই, কোনো সম্পর্ক নাই। বিচারের গতিতে চলবে। বিচারের গতি নির্ধারণ করে হচ্ছে বিচারক, নির্বাচনের গতি নির্ধারণ করবে হচ্ছে রাজনৈতিক দলের ঐক্যমত। এটার সাথে কোনো বিরোধ নাই। আইন উপদেষ্টা জানান, 25টি জেলায় 2500 গায়েবী মামলা চিহ্নিত করেছে সরকার। এসব মামলা প্রত্যাহারে সরকারের উদ্যোগের কথাও জানান উপদেষ্টা। বলেন, ফেব্রুয়ারির মধ্যে দেশের সব গায়েবী মামলা চিহ্নিত করে তা প্রত্যাহার করা হবে। আমরা গায়েবী মামলাগুলা লিস্ট করার এবং তালিকাবদ্ধ করার, আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু করি। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ইতিমধ্যে 25টি জেলায় 2500-এর বেশি মামলাকে গায়েবী মামলা হিসেবে আইডেন্টিফাই করতে পেরেছি। 2500-এর বাইরেও আরো অনেক থাকতে পারে। আমরা ইতিমধ্যে 25টি মামলায় 2500-এরও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে বা গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। আপনাদেরকে এটুকু শুধু বলতে চাই যে এই 2500-এরও বেশি যে মামলা আছে, ওখানে লক্ষ লক্ষ আসামি আছে এবং এটা এক্সস্টিভ নাম্বার না। আরো অনেক জেলাতে আরো অনেক মামলা আছে এবং 25টি জেলাতেও আরো মামলার খোঁজ খবর নেওয়া হচ্ছে। তো আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারব। আওয়ামী দুঃশাসনের সময় সরকারের সমালোচনা করায় সাইবার সিকিউরিটি আইনে দায়ের করা সকল মামলা আগামী 2 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করার কথাও জানান আইন উপদেষ্টা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিককে ওয়ান স্টপ সার্ভিস হিসেবে ব্যবহার করা হবে। মেডিকেল বোর্ড গত কয়েকদিনের রিপোর্টগুলো পর্যালোচনা করেছে। 2-1 দিনের মধ্যে আরও 2জন বিশেষজ্ঞ চিকিৎসক বেগম জিয়াকে দেখবেন। বেগম জিয়ার চিকিৎসার সবশেষ তথ্য জানিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য দিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AJM জাহিদ হোসেন। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। প্রতিদিনই মাকে দেখার জন্য হাসপাতালে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। 21 জানুয়ারি তারেক রহমান হাসপাতালে প্রবেশ করার প্রায় 2 ঘন্টা পর বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং দিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। তিনি জানালেন, বিগত কয়েকদিনের পরীক্ষা নিরীক্ষার ফলাফলগুলো পর্যালোচনা করেছে 3 দেশ, বাংলাদেশ, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ নিয়ে
গঠিত মেডিকেল বোর্ড। ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ উনি তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিল, যাতে আমরা এটাকে একটা আপনার এক ছাদের নিচে চিকিৎসা যেটা বলে ওয়ান আমব্রেলা নিচে ওয়ান স্টপ সার্ভিসের মতো সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া কিডনি, ফুসফুস, লিভার সহ নানা রোগে আক্রান্ত। সব ধরনের চিকিৎসা যেন লন্ডন ক্লিনিক থেকে করা যায় সেই পরিকল্পনার কথাও জানালেন ডাক্তার জাহিদ হোসেন। ওনার এই মুহূর্তে সবচেয়ে মানুষের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, অর্গানের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ব্রেন, তারপরে হচ্ছে হার্ট, তারপরে হচ্ছে লিভার, তারপরে হচ্ছে কিডনি। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারেই আমরা অত্যন্ত সংবেদনশীল। বিশেষ করে ওনার কিডনি এবং লিভার আর হার্ট, এই তিনটার জটিলতা একসাথে নিরসন করা, এটার জন্যই সবাই চেষ্টা করছে। ৮ জানুয়ারি থেকে লন্ডনের এই ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। তত্ত্বাবধানে রয়েছেন তারেক রহমান। বেগম জিয়ার বয়স এবং বিভিন্ন রোগের কথা বিবেচনা করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে চিকিৎসা। প্রায় ২ সপ্তাহের মতো লন্ডনের এই ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। তবে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানালেন, এখনও শেষ হয়নি স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষা। ২-১ দিনের মধ্যে এসব পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পর ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন কোন মেথডে শুরু হবে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। লন্ডন ক্লিনিকের সামনে থেকে মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে তিনি এই আশ্বাস দেন। এ সময় জার্মান চ্যান্সেলরকে প্রধান উপদেষ্টা জানান, ৬টি সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে তিনি নেতৃত্ব দিচ্ছেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতেই জুলাই সনদে স্বাক্ষর করবে রাজনৈতিক দলগুলো। এছাড়াও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা। এছাড়াও সাইডলাইনে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস এর সাথেও আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে 4 দিনের সফরে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল 5:30টায় জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। প্রথমবারের মতো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে আলাদাভাবে বাংলাদেশ বিষয়ক ডায়ালগ হবে। সেখানে বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতি বিপ্লবী চিন্তাভাবনা নিয়ে সমাজে অস্থিরতা, নৈরাজ্য সৃষ্টি করা যাবে না, কোনো হঠকারিতা করাও ঠিক হবে না। তিনি অভিযোগ করেন, দেশকে একটি জঞ্জালে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার, আর এখন নানা দাবিতে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চলছে। রিপোর্ট করছেন সিকান্দার এমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গ্রন্থ আড্ডার আয়োজন করা হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমাজ যেভাবে চায় রাজনীতিবিদ সেভাবে তৈরি হয়। দীর্ঘদিন সংগ্রাম করে সফলতা অর্জনের পর যে অস্থিরতা চলছে তা থেকে বেরিয়ে আসতে হবে। হঠকারিতা করা যাবে না, অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। ওই চে গুয়েভারার কথা উনি বললেন, অর্থাৎ এই মুহূর্তে আমি সব পাল্টে দেব, এই মুহূর্তে আমি দখল করব, এই মুহূর্তে আমি সব অন্যায় পড়ে দিয়ে দেবো, এটা হয় না। ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ, একটা প্রতি ধীরে ধীরে যেতে হয়। যেতে গেলে কিছুটা পারা যায়, তাও সবকিছু যে সুনিশ্চিত হবে তা নয়। বিএনপি মহাসচিব বলেন, সম্ভাবনা তৈরি হয়েছে, সংস্কার প্রস্তাব আসছে, সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার হবে। ন্যূনতম সংস্কার করে একটি নির্বাচনের কথাও বলেন তিনি। তো একটা কথা আবার আমি বলি, আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন করেন কেন।
হ্যাঁ, আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই এখানে নির্বাচন বলার কারণটা হচ্ছে একটাই, হচ্ছে যে আমরা বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। আমার এক্সেস থাকে, আমি যেতে পারি, কথা বলতে পারি, এখন আমার সেই জায়গাটা নেই। বিএনপি মহাসচিব আশা করেন প্রধান উপদেষ্টা সবার সঙ্গে আলোচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন তিনি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সত্যিকার আড্ডাই হবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির 200 সিট পেলেও এককভাবে ক্ষমতায় যাবে না, জাতীয় সরকার গঠন করা হবে, এরপর 31 দফা সংস্কার বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার দুপুরে যশোরে অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় খসরু আরও বলেন, সংস্কার অনেকের জন্য নতুন হতে পারে, কিন্তু বিএনপির জন্য নয়। সংস্কারের ব্যাপারে কারো সবক নেওয়া লাগবে না বিএনপির। বাংলাদেশের 90% অগ্রগতি বিএনপি বাস্তবায়ন করেছে। খুনি হাসিনার আমলের ভ্যাট ও কর নিয়ে স্বৈরাচার সরকারের বাজেট বাতিলেরও দাবি জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা নাগরিকদেরকে খুন করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, দেশের মানুষ চায় না তারা ক্ষমতায় আসুক। নির্বাচন ব্যবস্থা সংস্কারে দেয়া প্রস্তাব ও তা বাস্তবায়নে সরকার ও নির্বাচন কমিশনের করণীয় নিয়ে আলোচনার আয়োজন করে নির্বাচন কমিশনের সাংবাদিকদের সংগঠন RFED। অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করতে নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রস্তাব করা হয়েছে। গেল 3 নির্বাচন কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, শপথ ভঙ্গ করেছেন। তদন্ত করে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাদের বিচার করার সুপারিশ করা হয়েছে। কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে কিনা সেটি নির্বাচন কমিশনের দেখার বিষয় বলেও জানান তিনি। ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4 মাসের মধ্যে স্থানীয় ও সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন বদিউল আলম মজুমদার। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে বিশাল অঙ্কের রাজস্ব ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআরের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল CIC। তার সম্পত্তির সাথে তথ্য বিবরণীর কোনো মিল নেই বলে জানান CICর উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে ইলাহি। বলেন, যাচাই বাছাই শেষে আইন অনুযায়ী বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জ থেকে মোহাম্মদ রেজাউলের তোলা ছবিতে বিস্তারিত SM ফয়েজের রিপোর্টে। বাংলাদেশ পুলিশ প্রধানদের মধ্যে নানা কারণে বিশেষভাবে আলোচিত, সমালোচিত আর বিতর্কিত বেনজির আহমেদ পদে থাকাকালে ক্ষমতার বাইরে রাজনৈতিক দল আর নেতাদের তুচ্ছ তাচ্ছিল্য করা ছিল তার মজ্জাগত। অবসরের পর বের হয়ে আসে তার পর্বত সমান দুর্নীতির চিত্র। দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকে লাপাত্তা বেনজির। তবে দুদকের সন্ধানে বের হয়ে আসতে থাকে তার সম্পদের খোঁজ। এবার সাবেক দাপটে আইজিপি বেনজির আহমেদের সাভানা রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান চালিয়েছে এনবিআরের গোয়েন্দা শাখা CIC। মঙ্গলবার বিকাল 4টায় অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনবিআরের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের কর্মকর্তারা। জানান, রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেছে, তদন্ত শেষে করা হবে মামলা। আমরা সুনির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে, কর ফাঁকির তথ্যের ভিত্তিতে এখানে এসেছিলাম। সাভানা ইকো রিসোর্ট প্লাস সাভানা ইকো রিসোর্টের যারা পরিচালক আছেন প্লাস এদের স্বার্থ সংশ্লিষ্ট যিনি ব্যক্তিরা আছেন তাদের ব্যাপারে কিছু তথ্য ছিল, সেইটাই আমরা যাচাই করতে এবং কিছু তল্লাশি করার জন্য আমরা এখানে এসেছিলাম। যেটুকু আমাদের ডকুমেন্ট হস্তগত হয়েছে বা ইনফরমেশন, সেটুকুর ভিত্তিতেই বলা যায় যে যথেষ্ট পরিমাণ বিশাল অঙ্কেরই কর ফাঁকির তথ্য আছে। তারপরও একদম সুনির্দিষ্ট হওয়ার জন্য আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ আমি আগেই বলেছি কিছু বিভাগের কাছ থেকে আমাদের কিছু তথ্য সংগ্রহ করতে হবে সুনির্দিষ্ট, তাহলে আমরা বলতে পারবো এক্সাক্ট ফিগারটা। বেনজিরের আরো রিসোর্ট এবং বিভিন্ন সম্পত্তির খোঁজে CIC অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। যে ব্যক্তি অথবা যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগটা এসেছে তাদের আয়কর নথি যাচাই করা হয়েছে। যাচাই শেষে আমরা দেখেছি যে কি পরিমাণ তথ্য আয়কর নথিতে দেখানো হয়েছে, কি পরিমাণ তথ্য দেখানো হয়নি। সাবেক আইজিপি বেনজির আহমেদ বিদেশে কি পরিমাণ টাকা পাচার করেছে তারও তদন্ত শুরু করেছে CIC। দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযানের পর এবার সাবেক দাপটে আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান চালিয়েছে CIC। তারা বলছেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে
অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কামিয়েছেন কোটি কোটি টাকা, করেছেন সম্পদ, সেই সঙ্গে ফাঁকি দিয়েছেন বিপুল অঙ্কের রাজস্ব। এস এম ফয়েজ, বাংলা ভিশন, গোপালগঞ্জ। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক দুই প্রতিমন্ত্রী জাকির হোসেন ও মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া কুষ্টিয়া 1 আসনের সাবেক এমপি সারোয়ার জাহানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার দুদকের ঢাকা জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। 12 কোটি টাকার বেশি অবৈধভাবে সম্পদ অর্জন ও 30 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার নিজ নামে 9টি অ্যাকাউন্টে সন্দেহজনকভাবে 17,56,19,277 টাকা জমা হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের সাবেক মহিলা বিষয়ক শিশু বিষয়ক প্রতিমন্ত্রী গাজীপুর 5 আসনের এমপি মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে 5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে এবার ব্রিটেনের পার্লামেন্ট থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্প থেকে 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ সহ লন্ডনে ফ্ল্যাট কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে এই দাবি করা হয়। মঙ্গলবার দুপুরে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট ভবনের বাইরে আয়োজিত মানববন্ধনে লন্ডনে বসবাসরত মানবাধিকার কর্মী সহ পেশাজীবীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, দুর্নীতিগ্রস্ত কাউকে ব্রিটেনের পার্লামেন্টে তারা দেখতে চায় না। আমরা চাই টিউলিপ সিদ্দিকীকে একজন পার্লামেন্ট মেম্বার থেকে বহিষ্কার করা হোক, কারণ এই ধরনের দুর্নীতিবাজদের মাদার অফ ডেমোক্রেসি এই ব্রিটেন, এখানকার পার্লামেন্টে জায়গা থাকার কোনো দরকার নেই। আমরা চাচ্ছি মন্ত্রিত্ব না, তাকে এমপি পদ থেকে দ্রুত অপসারণ করা হোক। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে অংশ নিতে হলে আগে গণহত্যার বিচারের সাজা ভোগ করতে হবে আওয়ামী লীগকে। বরিশালে জামাতের কর্মী সম্মেলনে এই কথা বলেন তিনি। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে হয় এই সম্মেলন। বরিশালে 2 যুগেরও বেশি সময় পর প্রকাশ্যে সমাবেশ করল জামাত ইসলামী। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, গণহত্যাকারী সিন্ডিকেট হিসেবে আখ্যায়িত করেন। শেখ হাসিনার রাজনীতির কঠোর সমালোচনাও করেন তিনি। এর আগে বরিশাল মহিলা জামাতের সম্মেলনে অংশ নেওয়ার পর জামাতের আমির যান চরমোনাই মাদ্রাসায়। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় 2 দলের শীর্ষ নেতা আগামীর বাংলাদেশে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আগে সংস্কার ও পরে ভোট আয়োজনের পক্ষে মত দেন 2 শীর্ষ নেতা। এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন। রাজনীতির নাম যদি গণহত্যা হয়, তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয়, তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। শিশু আইন সম্পর্কে অজ্ঞতার কারণেই শিশুরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেলাল উদ্দিন। আইন ও বিচার বিভাগ এবং ইউনিসেফের যৌথ প্রকল্পে শিশু আইন 2013 এর কার্যকরী বাস্তবায়ন শীর্ষক সমন্বয় সভায় কথা বলেন তিনি। মঙ্গলবার বিকেলে জেলা দায়রা জজ আদালতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক সহ ঢাকার বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারা। এ সময় তারা শিশু আইন বাস্তবায়নের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। ঘাট ইজারায় জটিলতা চলছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। পণ্য খালাস সহজ করতে বিআইডব্লিউটিএ ঘাট ইজারা দিলেও পাইপলাইনের ক্ষতির শঙ্কায় আপত্তি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির। এতে বিপাকে ঘাট ব্যবহারকারীরা। অচলাবস্থা নিরসনে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আশিকুল ইসলামের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশে ধানের অন্যতম বড় মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনাপাড়ের বিওসি ঘাট। দেশের হাওড়া অঞ্চলের উৎপাদিত ধানের সবচেয়ে বড় হাট বসে এই ঘাটে। প্রতিদিন শতাধিক নৌকা ভিড়ে এ ঘাটে। গত বছরের 27 জুন সরকারি নিয়ম মেনেই বিআইডব্লিউটিএ খাদ্যশস্য খালাস করতে আশুগঞ্জ বিওসি ঘাটের পাশেই একটি ঘাট ইজারা দেয়। কিন্তু একটি পক্ষ এই ঘাটটি নির্মাণের ফলে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের পাওয়ার প্ল্যান্টের কুলিং ওয়াটার পাইপ
ও ফায়ার সার্ভিস ওয়াটার পাইপ ঝুঁকিতে পড়বে বলে প্রচারণা চালাচ্ছে। এতে ঘাট ইজারা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। আপনার সাথে আলোচনা করে আমরা এই যে ঘাটটা বন্দোবস্ত আনলাম। আমাদের আশুগঞ্জ যে ব্যবসায়ী নেতৃবৃন্দ আছে তারা প্রতিনিধি সেট আপ করছে, ওই প্রতিনিধির নামে যে কোনো একটা নাম দিতে হয় ওই নামে আনছে, কিন্তু কারো ব্যক্তির নামে নাই। মূলত এটা আশুগঞ্জ বন্দরের ব্যবসায়ীদের। এই যে গালাটা দেখতেছেন এটা 100 বছর পুরাতন ধানের গালা ছিল। এখন এই যে হাল দহল হওয়াতে এবং আপনার যে দেখছেন যে পাইপলাইন এবং ফিলার আছে, নৌকা ঢুকতে পারে না এবং 2টা চ্যানেলের পানি, এই জন্য এই নৌকাগুলা আমরা এটা সংস্কার করা হয়েছে। আশুগঞ্জের কৃষি পণ্যের ক্ষতি করার জন্য আমাদের যতটা সম্ভব এটা একটা আপ্রাণ চেষ্টা করতেছে। শ্রমিকের দরকার, লেবারের দরকার, সবারই দরকার একটা প্রয়োজন। কাজ না করলে কৃষকে খাইব কইতে। এটিকে স্বার্থান্বেষী মহলের অপপ্রচার বলছেন ইজারাদার। তার দাবি ঘাটটি বন্ধ হয়ে গেলে একদিকে যেমন এলাকার ব্যবসা বাণিজ্যে ধস নামবে, অন্যদিকে কয়েক হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বে। এখানে হাজার হাজার শ্রমিক কাজ করে। এখন সরকার যদি মনে করে সেটা চালু রাখবে, আলহামদুলিল্লাহ। সমস্যা সমাধানে 3 সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। এখন দুই দিকেই দেখতে হবে, কারণ এখানে একটা সবচেয়ে বড় গোদাম, এটা মাল মজুদের একটা জায়গা, এটা তো আসলে এটারও অবহেলা করার সুযোগ নেই, যেহেতু একটা খাদ্য সংকটের একটা বিষয় আছে। তো সেই তো সব দিক দিয়ে হিসাব করে আমি বসেছি, তাদেরকে ডাকলাম, সব পার্টি এসেছিল, তো বিকল্প রাস্তা খোঁজা হচ্ছে আর কি। এই ঘাটটি ইজারা দেয়া হচ্ছে 2021 সাল থেকে। মোকামের কাজকর্ম স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ চায় সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি ইন্টারপোলের, তাকে ফেরত না দিলে তা হবে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন, জানালেন আইন উপদেষ্টা। খালেদা জিয়ার কয়েকদিনের স্বাস্থ্য রিপোর্ট পর্যালোচনা করলেন চিকিৎসকরা, লন্ডন ক্লিনিককে ওয়ান স্টপ সার্ভিস হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত। গণ অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে জুলাই সনদে স্বাক্ষর করবে রাজনৈতিক দলগুলো, জার্মানির চ্যান্সেলরকে জানালেন প্রধান উপদেষ্টা। এবার শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে ব্রিটিশ পার্লামেন্ট থেকে অপসারণের দাবি, লন্ডনে মানবাধিকার সংগঠনের মানববন্ধন। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।